আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থেকে 1 ঘন্টা। প্রথমে তোমাদের দেখো সিলেবাসটি দেখে নাও। 7 থেকে 14 নম্বর যে তোমাদের অধ্যায় রয়েছে, এই অধ্যায়ের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে। প্রথমে 10টি সাধারণত 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকে, 2টি তার মানে 7টি 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকে, 2টি হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন থাকবে, ঠিক আছে, 3 দুগুণ 6 নম্বর। তো এরকম প্যাটার্নে তোমাদের সাধারণত প্রশ্ন দেওয়া থাকে সেকেন্ড ইউনিট টেস্টে, ঠিক আছে। তো 7 থেকে 14 নম্বর অধ্যায় পর্যন্ত তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে অঙ্কগুলো। তবে স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাসটি জেনে নেবে, কারণ সব স্কুলে সিলেবাস এক রকমের থাকে না, কিছু স্কুলের সিলেবাসের কিন্তু পরিবর্তন করা হয়, সেটা স্কুল থেকে তোমরা জেনে নেবে। ওকে, তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর যারা বড়রা রয়েছেন অর্থাৎ অভিভাবক বা অভিভাবিকা যারা রয়েছেন, তারা যদি আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান, তাহলে এই যে 9242267819 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি ফোনে অবশ্যই সেভ করে রাখবেন। সপ্তাহে 3 দিন এখানে লাইভ ক্লাস করানো হবে অল সাবজেক্টের। ওকে, গুগল মিটে ক্লাস হবে এবং ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে। তো যারা অনলাইনে টিউশন পড়াতে চাইছেন, যে সমস্ত অভিভাবক বা অভিভাবিকা রয়েছেন, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। দেখো এখানে 1 নম্বর থেকে প্রশ্নে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি 1 × 10 = 10। কয়ের থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে এটাকে। তো এটাকে বলা হয় এই যে ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশ এটা কি, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে 3 রকমের হয়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের উপরটা থাকবে ছোট, যেমন উপরে যদি 1 থাকে নিচে যদি 2 থাকে, তো উপরটা ছোট সংখ্যা নিচের বড় সংখ্যা, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন হচ্ছে 2-এর 3 হয়, ঠিক আছে, অথবা এখানে 5-এর 7, এগুলো হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর এইগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেগুলোর উপর বড়, যেমন উপরে যদি 3 থাকে আর নিচে যদি আমাদের 1 থাকে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উপরে ধরুন 7 আছে, নিচে হচ্ছে 3 আছে, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কোনো না, মিশ্র ভগ্নাংশ হচ্ছে যেমন 3/2-5, এইগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 1/3-7, এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। তো এই যে ভগ্নাংশ রয়েছে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের কী করতে হবে, এই মিশ্র ভগ্নাংশ এরকম ভগ্নাংশ তৈরি করতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে আমাদের, প্রথমে এই যে এখানে কি দেওয়া আছে আমাদের অঙ্কটা যেভাবে যেমন দেওয়া আছে প্রথমে একবার লিখে নেবে। 3 দেওয়া আছে, 7 দেওয়া আছে, তারপর রয়েছে কত 9, তার তলায় কী আছে 5 আছে, ঠিক আছে। তাহলে এটা কী করবে, 5টাকে এইভাবে ঘিরে দেবে, ঘিরে এখানে 300, এই ওপরে 307 দেওয়া নয় 379 যেটা আছে সেটা এভাবে লিখবে। লেখার পর এটাকে ভাগ করতে হবে। প্রথমে 37 টাকা নিতে হবে, কারণ 3 তো 5-এর থেকে ছোটো। কত দিয়ে যাবে, 5-7 দিয়ে যাবে। তো 5-7 35, 3-10 5 35। এবার এখানে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করবো, 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, বাঁদিকে 3-3 মিলে যাচ্ছে। এবার 9টাকে নামাতে হবে, তারপর 5 দিয়ে আবার গুণ দেবো, 5-6 30, তো বেশি হয়ে যাচ্ছে, তো 5-5 25 হবে। তো 2-10 5 25। এবার 9 থেকে 5 বাদ দিলে কত থেকে 4 থাকে, বাঁদিকে 2 মিলে যাচ্ছে। তো এখানে আমরা কত পেলাম, 75 পেলাম। এই 75 পাশে এরকম একটা দাগ দিবে, দিয়ে যেটা আমাদের বাকি থাকবে, যেটা 4টা বাকি থাকছে, এই 4টা যাবে ওপরে। আর যেটা দিয়ে আমরা ভাগ করলাম, অর্থাৎ এই 5 দিয়ে ভাগ করলাম, এই যে এই 5টা, ঠিক আছে, এই 5টা বসবে আমাদের নিচে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের মিশ্র ভগ্নাংশ 75/4-5। তো এই 75/4-5 এটা হবে আমাদের মিশ্র ভগ্নাংশ। তোমরা উত্তরটা এভাবে লিখবে যে অতএব মিশ্র ভগ্নাংশ হলো 75/4-5 এরকম। পরের থেকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। এটাকে দেখো, স্থানীয় মানে বিস্তার করার জন্য কি করবে, প্রথমে এই দেখো এটা দশমিকের আগের সংখ্যা কটা আছে, 3টি সংখ্যা আছে। তো প্রথমে 1-এর স্থানীয় মান কী হবে, 1-এর পর যটা সংখ্যা আছে তটা শূন্য বসবে। 1-টার পর 2টো সংখ্যা আছে, দশমিকের আগেরগুলো ধরতে হবে, তো 2টো শূন্য বসালাম। তারপর দেখো 2-এর পর একটা সংখ্যা আছে, তো একটা শূন্য বসবে। তো 3-এর পর কোনো সংখ্যা নেই, 3 শুধুমাত্র বসে যাবে। তারপর যোগ দিয়ে পরের অংশটা 0.003 যেমন আছে তেমন এইভাবে কিন্তু বসিয়ে দেবে, তাহলেই হবে। গয়ের দেখা হচ্ছে 103 টাকা 5 পয়সা সমান কত টাকা। তো 103 টাকাকে 103 টাকা 5 পয়সা, এটাকে কী করতে হবে, টাকা করতে হবে। তো 103 তো এদের টাকা আছে, 5টা হচ্ছে পয়সা। পয়সাকে যদি আমরা টাকা করি তাহলে কী করতে হবে, পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করতে হয়। তো তোমরা এটা করবে আগে। দেখো এটা হচ্ছে কি 103 মানে কি 103 টাকা, আর কত টাকায় 1 টাকা হয়, 100 টাকায় কত টাকায় 1 পয়সা, মানে কত পয়সায় 1 টাকা হয়, সরি। তো 100 পয়সায় 1 টাকা হয়। তো 100 পয়সায় যদি 1 টাকা হয়, তাহলে 103 টাকায় যদি আমরা পয়সা করি তাহলে কত হবে, 103 এটাকে যদি পয়সা করি 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে কি 2টো শূন্য এখানটায় বসবে, আর হচ্ছে 5 পয়সা। তো 100 তাহলে কী হবে,
100 হচ্ছে 3 শূন্য আর 5, এইটা হচ্ছে আমাদের টোটাল পয়সা। ওকে, এটা এভাবে করলে তোমাদের একটু মানে ডিফিকাল্ট মানে কঠিন মনে হবে। সহজভাবে যেটা করা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো শুধুমাত্র এই 5 টাকা পয়সা রয়েছে, এই 5 পয়সাটাকে তোমরা কী করবে, টাকা করবে। তো 5 পয়সাকে টাকা করার জন্য তোমাকে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। এই 100 দিয়ে 5টাকে ভাগ করবে জাস্ট। এখানে এই দাগটা একটু বেশি দেবে, কারণ কি এখানে 5-এর পর আমাদের শূন্য নিতে হবে, কারণ তো 5কে তো 100 দিয়ে ভাগ যাবে না। তো 5কে যদি 100 দিয়ে ভাগ না যায় তো আমরা কী করবো, প্রথমে একটা দশমিক দিয়ে 5-এর পাশে শূন্য নেব। কত হচ্ছে 50, 50ও কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না। এবার কি করব, আমরা 5-এর পাশে আরও একটা শূন্য আমাদের নিতে হবে। তো 5-এর পাশে যদি আমরা আরও একটা শূন্য নিই তাহলে দশমিকের পরে আমাদের একটা শূন্য দিতে হবে। ওকে, এবার ভাগটা করব। এবার 100কে 5 দিয়ে দেবো, তো 100কে 5 দ্বিগুণ করে 500 হয়, তো এখানে লিখে দেবো 500। ঠিক আছে, 500, তাহলে কী হয়ে গেল, মিলে গেল। তো আমরা কত পেলাম, এই 0.05, এটা কিন্তু আমাদের টাকা হয়ে গেল। ঠিক আছে, এবার এই টাকাটা 103-এর সঙ্গে যোগ করতে হবে, 103 টাকা। দেখো 100 কত আছে, 3 টাকা। ওকে, 103 টাকা। এবার দেব 0.00, ঠিক আছে। এবার এখানে দশমিক আছে, দশমিকের তলা দেব দশমিক, তারপর কি আছে 0.5। ওকে, এবার করব যোগ। এবার 5টা এখানে বসিয়ে দেব, 0 বসে গেল, 3 বসে যাবে, 1 0 বসে যাবে 1। তো 103.05 টাকা, এইটা কিন্তু আমাদের উত্তর হবে। শূন্যস্থানে বসবে কত, এখানে 103.05 টাকা। ওকে, তারপর ঘরের দাগে 0.09 আছে, 0.9 আছে। এর মধ্যে কোনটি ছোট, এর মধ্যে ছোট কোনটা, ছোট কোনটা বোঝার জন্য তোমরা প্রথমে একটা জিনিস খেয়াল রাখবে। এখানে দেখো দশমিকের পরে কী আছে, 0 আছে, আর এখানে দশমিকের পরে 9 আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের বড়। আর ছোট কোনটা, এইটা। ঠিক আছে, তাহলে লিখবে ছোট হচ্ছে 0.09, এটা হচ্ছে আমাদের ছোট। কথা লিখতে হবে, এটাকে আমাদের কথা লিখতে হবে। কথা লিখলে কি লিখবো, এখানে কি আছে 1207.25, জাস্ট এভাবে লিখতে হবে। তো 1207.25 এরকম করে কথা লিখে দেবে। দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা আঁকা যায়। তো যদি দুটি বিন্দু এরকম, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু থাকে, তো দুটি বিন্দু দিয়ে কী হয়, একটি মাত্র সরলরেখা আঁকা যাবে এরকম। ঠিক আছে, তো দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। তো এখানে লিখবে 1। ঠিক আছে, একটি সরলরেখা আঁকা যায়। আর যদি বলা হয় একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়, তো একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যাবে, এভাবে 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 এরকম করে। ঠিক আছে, নেক্সট দেখো 6-এর দাগে, টেবিলের উপরের তলের ড্যাশটি ধার। তো টেবিলের যে ওপরের যে তল, সেখানে 4টি ধার থাকে। ঠিক আছে, টেবিলের উপর তলে কী হয়, এরকম 4 কোণা হয়, তো 4টি ধার থাকে। পরবর্তী প্রশ্ন, বর্গীয় দাগে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ ভাগ 4। তো এখানে বলা হচ্ছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। বর্গাকার চিত্র মানে কি, বর্গাকার বলতে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, এরকম 4টি বাহুর দৈর্ঘ্য সমান আর কি। ঠিক আছে, এটা মানে এই বাহু এই বাহু এই বাহু 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে বলা হয় বর্গাকার চিত্র বা বর্গাকার ক্ষেত্র। তো তার একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করব, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই যে টোটাল যে পরিসীমা, মানে এই 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফল যেটা, সেটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাবো। এবং এই 4টি বাহুর দৈর্ঘ্যের যে যোগফল, সেটাকে কী বলা হয়, পরিসীমা বলা হয়। তো এই শূন্যস্থানে তোমরা লিখবে পরিসীমা, পরিসীমা ভাগ 4। ঠিক আছে, এরপর হচ্ছে ছোট এবং বড় লেখো। এখানে ছোট কোনটা আর বড় কোনটা, আগে এরকম আমরা একটা অঙ্ক পেয়েছিলাম। তো প্রথমে দেখো এখানে হচ্ছে দশমিকের পর 7 আছে, এখানে দশমিকের পর 0 আছে, তাহলে ছোটো হচ্ছে কোনটা, এইটা ছোট আর এটা হচ্ছে বড়। তাহলে আমরা লিখবো, দেখো ছোটো হচ্ছে 0.07, বড় হচ্ছে 0.7। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে, এরকম অঙ্ক আমরা আগেও পেয়েছিলাম একটা। তো এটাকে অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, মিশ্র ভগ্নাংশ করতে হবে। এটাকে কি করতে হবে, এই যে 54কে এরকম করে ভাগ করে দেবে, 54কে। ঠিক আছে, কত দিয়ে যাবে, 7 7 49, 7 8 56, বেশি হয়ে যাবে 7 দিয়ে যাবে, 7 7 49, 4 10 9, 4 10 9 49 হবে। এবং এটাকে বিয়োগ করবো, তো উপরেরটাকে 14 ধরতে হবে, তো 9 10 11 12 13 14, 5 হচ্ছে, তো নিচে 5 নেমে যাবে, হাতে 1 থাকে, 4 একে 5, 5 5 মিলে যাচ্ছে, তো বাকি থাকছে কত, নিচে 5। তো 7 পূর্ণ 5-এর আর নিচে 7 আছে, তো নিচে 7টা এভাবে বসে যাবে, 7 পূর্ণ 5-এর 7। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। এবার লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, এটাকে লঘিষ্ঠ আকার মানে এটাকে কাটাকুটি করতে হবে, ছোটো করতে হবে এটাকে। ঠিক আছে, মানে ওপরটাকে আমরা যা দিয়ে ভাগ করবো, নিচেটাকেও সেই একই সংখ্যা দিয়ে ভাগ করে লিখতে হবে। তো প্রথমে দেখো ওপরে আছে 84, নিচে কত আছে 108।
তো যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, ওপরটাকে প্রথমে ভাগ করছি 4 দুগুণে 8, প্রথমে 4কে 2 দিয়ে ভাগ করি 4 দুগুণে 8, তারপর 8কে 2 দিয়ে ভাগ করছি 4 দুগুণে 8, তারপর 4কে 2 দিয়ে ভাগ করছি 2 দুগুণে 4। এবার এটাকেও তাই করো, প্রথমে 10টাকে ভাগ করছি 5 দুগুণে 10, তারপরে 8টাকে ভাগ করছি 4 দুগুণে 8, তা 54 হয়ে গেল। আবার এটাকে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে ওপরটা কী হবে 2 দুগুণে 4 আর 2 একে 2। এবার এটাকে করছি 2 দুগুণে 4, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 দিয়ে 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো 2 দুগুণে 4, তো 1 বাকি থাকছে, বাকি থাকলে 4-এর আগে একটা মনে মনে ধরতে হবে, 14 হয়ে যাবে। তো 7 দুগুণে 14, 27 হয়ে যাবে। এবার আমরা কি করবো, এটাকে দেখো 3 দিয়ে করবো, 9 দিয়ে, 3 দিয়ে করবো। তো 3 7 21 হবে, এটা 7 হবে, আর এটা হবে 3 9 27। দেখো ওপর থাকে 7, নিচে থাকে 9, এগুলোকে কিন্তু আর আমরা ভাঙতে পারবো না। তো ওপরে হয়ে যাবে 7 আর নিচে হয়ে যাবে আমাদের কত 9। ওকে, তো 7-এর 9 এটা হচ্ছে, আমরা এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে এটা পাবো। ওকে, 7-এর 9টা। এবার সমান্তরাল সরলরেখার দুটি উদাহরণ দাও। সমান্তরাল সরলরেখা মানে কি, এরকম একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা, এবং এদের এই যে মাঝের যে ব্যবধান, এই ব্যবধানটা সব সময়তেই কিন্তু সমান হবে, কখনোই কিন্তু এরা এইভাবে কিন্তু মিলে যাবে না, বা নিজেদের থেকে এরকম করে দূরে সরে যাবে না। সব সময়তেই এরা এরকম মানে সমদূরত্ব বজায় রেখে চলবে, তাদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। তো এরকম সমান্তরাল সরলরেখা দুটি উদাহরণ লিখতে বলা হয়েছে। তো আমরা লিখছি কি, টেবিলের উপরিতলের দুটি বিপরীত ধার ও বইয়ের দুটি বিপরীত ধার। বইয়ের যে দেখবে উপরের ধারটা নিচের ধার সবসময় দুটি সমান্তরাল সরলরেখা হয়, এবং টেবিলেরও তাই হয়। তো এরকম দুটি আমরা উদাহরণ লিখলাম। 2-এর দাগে নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 2 × 7 = 14। প্রথমে দেওয়া হচ্ছে যোগ করে, এটা যোগ করতে হবে। যোগ করার জন্য এগুলো কী দেওয়া, 5 পূর্ণ 2-এর 3 যোগ 1 পূর্ণ 1-এর 7 যোগ 2 পূর্ণ 3-এর 7, এগুলোকে প্রথমে পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ কীভাবে ভাঙতে হয় একটা তোমাদের দেখিয়ে দিয়েছি, যেমন এটা দেখো কী করতে হয়, এই 3 আর 5 গুণ করবে, গুণ করে যা হবে ওপরটার সঙ্গে যোগ করতে হবে। তো 3 5-এ কত হয় 15, আর ওপরে 2 যোগ করে কত হয় 17 হয়। তো 17 হবে, আর নিচে যেটা আছে সেটাই হবে, নিচে 3 আছে তো 3 হবে। তো আগে এইগুলো এইভাবে পূর্ণগুলো ভেঙে নিতে হবে। প্রথমে অঙ্কটা এইভাবে লিখবে তোমরা, লেখার পর পূর্ণগুলো ভাঙবে। এই যে 3 5 15 2 17 3, এটা 7 থেকে 7 রেখে 8-এর 7 হবে, আর এখানে 14 2 8 7 31, ঠিক আছে, 31-এর 14। এবার কি করবে, এই 3 7 আর 14 এই 3টি লসাগু করতে হবে। তো 3 7 আর 14 লসাগু কত, লসাগু বের করো। 3 7 14 লসাগু এইভাবে করতে হয়। প্রথমে আমরা 3 দিয়ে দিচ্ছি, 3 দিয়ে যাবে না, আচ্ছা 7 দিয়ে যাবে। যে কোনো একটা সংখ্যা গেলে হবে না, দুটি যেতে হবে, তবে আমরা পারবো। যেটা মিলবে না সেটা জাস্ট সেভাবে নিজে বসিয়ে দেবো। 3 তো মিলবে না, তার জন্য আমরা 3টাকে যেমন আছে তেমন লিখে দেবো। 7টাকে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 7 একে 7, 14কে 7 দিয়ে ভাগ করছি 2 হবে, 7 2 14। এবার এই সবগুলো যেগুলো পেলাম আমরা বাইরে এগুলোকে গুণ করব। তো দেখো 2 একে 2 আর 3 2 6, 6 7 42, 4 10 2 42, অর্থাৎ এখানে আমরা লসাগু কী পেলাম 42। তো 42টা আমরা কী করবো, এই নিচে লিখে দেবো, ঠিক আছে, এরকমভাবে 42টা নিচে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, তাহলে বুঝতে পারবে। দেখো এটা 42 আমাদের লসাগু পেলাম। তো এখানে তোমাদের কী করতে হবে, আমি এখানে করছি, এইভাবে দাগ দেবে। লসাগু আমাদের কত হচ্ছে 42, দাগটা দিতে হবে এখানে, এইভাবে সমান চিহ্ন দিয়ে এইভাবে দাগ দেবে। এবার এই যে 42টা আমরা লসাগু পেলাম, এই 42 লসাগুটা হতে নিচে লিখতে হবে। এবার এই 42কে 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল যেটা পাবো সেটাকে 17 দিয়ে গুণ করে উপরে লিখতে হবে। তো 42কে 3 দিয়ে যদি ভাগ করি 3 14 42 হয়, 14 হয়। এবার এই 14 আর 17 গুণ করতে হবে। 14 আর 17 আমরা যদি গুণ করি 4 7 কত হবে, 4 7 28 হবে, 28 8, হাতে থাকে 1, 7 একে 7 আর একে হচ্ছে 8। এবার আমরা কি করব, 4 একে 4, ঠিক আছে, 4 একে 4, 1 একে 1 কত হবে 8, এখানে 8 আর 4 12, 12 2 হাতে থাকে 1, 1 আর একে 2, তো 200 হচ্ছে 28। তো এখানে লিখতে হবে 200 2 10 8 28, তারপর যোগ চিহ্ন, যে এই যে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিতে হবে। এবার দেখো 42কে 6 7 দিয়ে আমরা যদি ভাগ করি, 6-এর সাথে 42 6 হবে। এবার 6কে 8 দিয়ে গুণ করে 6 8 48, 4 10 8 48, আবার যোগ চিহ্ন দিতে হবে। দিয়ে এবার এই 42কে যদি আমরা 3 দিয়ে মানে 42কে এবার 14 দিয়ে ভাগ করে কত হবে 3 হবে, 3 14 42 হয়। 3কে 31 দিয়ে গুণ করছি কত হবে, 3 3 9 আর 3 1 3, এটা 3 হবে, 3 1 3 93 হবে, ঠিক আছে। তো এই যে 228 48 আর 93, এই তিনটেকে আবার কী করতে হবে, যোগ করে আমরা উপরে লিখবো, আর নিচে 42 আছে, 42টা যা আছে তাই আমরা লিখবো, ঠিক আছে। তো দেখো সেটা আমি তোমাদের এখানে করেছি, ঠিক আছে, এখানে এটাই করেছি। তো দেখো এবার কী করতে হবে, এই 238 48 আর হচ্ছে 93, এই তিনটিকে যোগ করে আমরা লিখবো। তো যোগ করলে যোগফল আমাদের কত হবে 379, আর নিচে হচ্ছে 42। এটা তোমরা যোগটা নিজেরা করে দেখে নেবে, বা আমি তোমাদের যোগটা কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো 300 এই যে 38 লিখবে,
তার নিচে হচ্ছে 48 লিখবে, তার নিচে লিখবে কত 93, এভাবে লিখবে। এবার 8 আর 8 16, 16 17 18 19, 19-এ 9 থাকে, 9 হয়, হাতে থাকে 1, 9 একে 10, 10 আর 4 14, 14 15 16 17, 17 7, হাতে থাকে 1, 2 আর 1 3। দেখো 300 কত হচ্ছে 379। তো 379 আমরা লিখেছি ওপরে, নিচে 42। এবার এটাকে কি করতে হবে, এই 379 আর 42 এটাকে পূর্ণ করতে হবে। পূর্ণ করার জন্য 300 7 10 9 79, তার নিচে হচ্ছে 42, এটাকে এইভাবে ভাগ করবে 300 7 10 9 79, ওকে, এটাকে ভাগ করবে এইভাবে। তো প্রথমে দেখো আমাদের কিন্তু এখানে 9 দিয়ে যাবে, শুধু 37 তো 42কে 42 দিয়ে যাবে না, 37টা ছোটো, তো 3টে সংখ্যাই আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের 9টা যাবে, 9 দুগুণে কত হবে 18, 18 8 হয়, তাদের থাকে 1, 4 9 36 থেকে 37, 3 10 7, 37 হবে। এবার 9 থেকে যদি আমরা 8 বাদ দিই 1 হবে, বাঁ দিকে সব মিলে যাচ্ছে। তো দেখো 9 পূর্ণ 1-এর আর 42 নিচে হচ্ছে কত 42, তো 9 পূর্ণ 1-এর 42, এটা হচ্ছে আমাদের উত্তরটা চলে আসবে। ওকে, পয়ের থেকে বিয়োগ করতে হবে, জাস্ট এটা একই রকম যেটা আমরা আগে যোগ করলাম সেটা সেইভাবেই আমাদের বিয়োগ করতে হবে। প্রথমে পূর্ণগুলো এইভাবে ভেঙে নেবে, এটার সাথে 10 7 10 70 5 75, নিচে হবে 5, নিচে 7 আছে 7 হবে, আর এটা 5 14 70, 70 আর 5 75, 75 বাই 14। ওকে, এবারে 14 আর 7 লসগু কত হবে, 14 আর 7 লসগু 14 হয়। লসগুটা তোমরা এখানে করে দেখে নেবে, দেখো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 14 আর 7 লসগু 7 দিয়ে যাবে, 7 একে 7, 7 দুগুণ 14। এবারে 2 1 আর 7 গুণগুলো কত হয়, 2 একে 2, 7 দুগুণ 14, তো 14 লসগু হয়, সেই 14টা হবে নিচে, এখানে নিচে লিখতে হবে 14টা। এবার এই 14কে 7 দিয়ে করতে হবে ভাগ, 7 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে গুণ করতে হবে 75, 75কে 2 দিয়ে গুণ করলে 150 হবে। ওকে, এবার 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 75 দিয়ে গুণ করলে কত হবে 75 হবে। এবার 150 থেকে 75 যদি আমরা বিয়োগ করি কত হবে 75 হবে, তাহলে 75, তার নিচে আছে 14, তো 14 হবে। এবার এটাকে কী করতে হবে, পূর্ণ করতে হবে। পূর্ণ করার জন্য কী হবে 75, সরি 75টা এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 75টা লিখবে, তার নিচে হচ্ছে 14 লিখবে। এবার 7 10 5 7 10 5 75, ঠিক আছে, কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 5 14 হচ্ছে 70 হয়, 5 14 70, বিয়োগ করছি আমরা, 5টা নেমে যাবে, কত হচ্ছে 5 পূর্ণ 5-এর 14, ঠিক আছে, 5-এর 14, নিচে 14 হবে, তো 5 পূর্ণ 5-এর 14 হবে, এটা হচ্ছে আমাদের আনসার হবে। ওকে, পরেরটা দেখো গয়ের দাগে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। এখানে কী দেওয়া আছে 625 বর্গমিটার, 25 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তো এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তো বাহুর দৈর্ঘ্য মানে কি, বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তার বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে তার বর্গমূল করতে হবে, তো 625-এর বর্গমূল করতে হবে। ওকে, 625-এর বর্গমূলটাকে তোমরা মানে এইভাবে মানে দুভাবে করতে পারো। বর্গমূলটাকে আমি দেখো তোমরা এইভাবে ভেঙে করলে সুবিধা হবে। এখানে কী দেওয়া যায়, কীভাবে করবে দেখো, 625 দেওয়া আছে না, এটাকে ভাঙতে হবে। প্রথমে দেবো আমরা 5 দিয়ে, 5 একে 5 আর 1 6 12 হয়ে গেল, 5 দুগুণ 10 আর 2 12, 5 5 25। আবার দেবো 5 দিয়ে, 5 দুগুণ 10 আর 2 12, 5 5 25। আবার দেবো কত দিয়ে, 5 দিয়ে, 5 5 25। তো কটা 5 পেলাম আমরা, 4টে 5 পেলাম, 5 × 5 × 5 × 5, 4টে 5 পেলাম। এবার জোড়ায় আমরা নিয়ে নেব, অর্থাৎ এখান থেকে একটা জোড়া থেকে একটা 5 পাবো, এই জোড়া থেকে একটা 5 পাবো, সমান সমান 5 5 কত 25, অর্থাৎ এটার আমাদের বর্গমূল বেরোবে কত হচ্ছে 25 বর্গমূলটা বেরোবে, ঠিক আছে, বর্গমূলটা বেরোবে আমাদের 25। ঠিক আছে, দেখো এখানে আমরা ভেঙে নিয়েছি, রুট ওভার দিয়ে 5 গুণ 5 গুণ 4টে 5 পেয়েছি। এবার রুটের মধ্যে থেকে আমরা দুটি 5-এর মধ্যে একটা করে 5 বাইরে বের করে আনবো, 5 গুণ 5 সমান সমান 25, অর্থাৎ 25 মিটার। ঠিক আছে, তোমরা উত্তরটা লিখবে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার। সানিয়া 150.5 টাকার একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে 175 টাকা বিক্রি করলো, সে কত টাকা বেশি পেলো। তো এই টাকায় কিনে এই টাকা বিক্রি করলো, ঠিক আছে, তাহলে সে কত টাকা বেশি পেয়েছে, এই বেশিটা থেকে আমাদের এটা কমটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগটা আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিচ্ছি। 175, তার নিচে কত লিখবে 175 পরে দুটো দশমিক দিয়ে দুটো শূন্য বসিয়ে দেবে এইভাবে। তার নিচে কী দেওয়া আছে 150 লিখতে হবে, 150 দশমিক কত দেওয়া আছে 50। এবার দেখো বিয়োগ করবো আমরা, প্রথমে 0 যা 0 0 বসিয়ে দেবো, ওপরে 0 যা নিচে 5 আছে, তো 0 10 ধরবো, 5 আর কয় 10, 5 আর 5-এ 10, হাতে 1 থাকে, 1 নিচে 0 আছে, এবার 5 থেকে 1 বাদ দেবো, 4 হবে এখানে, 7 থেকে 5 বাদ দাও কত হবে 2 হবে, তো 24.50 টাকা। তো এই টাকাটা সে বেশি পেয়েছে, তো
তো 24.50 টাকা উত্তর কী লিখবো, অতএব সে 24.50 টাকা বেশি পেলো। ঠিক আছে, অঙ্গর দাগে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। ওপরটা লব আর নিচেরটা হর হয়। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো, নিচেরগুলো সব আমাদের সমান করতে হবে। তো নিচেরগুলো সমান করার জন্য এখানে তো সমান আমরা করিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা কীভাবে করবে এটা আমি জাস্ট আমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কী দেওয়া আছে, 2 আর তার নিচে কী দেওয়া আছে 5, আর এটা কী দেওয়া আছে 2, তার নিচে কী দেওয়া আছে 8। দেখো এখানে এই যে 5 আর এখানে 8, 5 আর 8-এর লসাগু করতে হবে। তো 5 আর 8-এর যদি আমরা লসাগু করি, দেখো 5 আর 8 তো কোনো কিছু দিয়ে যাবে না, মিলবে না। যদি না যায় তাহলে কী করতে হয়, লসাগু ক্ষেত্রে দুটোই গুণ করে দিতে হয়। তো 5 8-এ কত হয় 40 হবে, তো এদের লসাগু কত হচ্ছে 40। ঠিক আছে, তো 40, তাহলে দেখো আমাদের এই নিচে কিন্তু করতে হবে 40, এখানেও 40 হবে, এখানেও 40 হবে। সেটা করার জন্য আমরা কী করব, এই 5কে কত দিয়ে গুণ করলে 40 হবে, 8 দিয়ে গুণ করলে 40 হবে। তাহলে নিচে যদি আমরা এখানে 8 দিই, ওপরেও দিতে হবে আমাদের হচ্ছে 8। এবার এখানে নিচে দেখো, নিচে 8কে কত দিয়ে গুণ করলে 40 হবে, 5 দিয়ে। তো নিচে যদি 5 দিই, ওপরেও আমরা কী দেবো 5 দেবো। ওকে, এইভাবে। তাহলে দেখো যদি আমরা এবার গুণটা করি, 8 দুগুণ কত হয় 16, 1 10 6 16, আর 5 8-এ কত হয় 40, লিখলাম 40। এবার দেখো ওপরে 5 দুগুণে গুণ করছি, 5 দুগুণে কত হয় 10, আর নিচে 5 8-এ কত হয় 40 হয়েছে। এবার দেখো নিচে মানে কি বলা হয়েছে এখানে, হর একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে। হর মানে কি, নিচেরগুলো হর, উপরেগুলো লব। তো দেখো এখানেও নিচে কত হয়েছে 40, মানে হরটা 40, এখানেও নিচে হচ্ছে 40, হরটা হচ্ছে 40, লবগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এবার। তো আমাদের উত্তর কী হবে 16/40 আর হচ্ছে 10/40। দেখো এটাই আমাদের উত্তর। তোমরা এইভাবে কিন্তু করবে পরীক্ষাতে। ঠিক আছে, এরকমভাবে করবে। তারপর কী দেওয়া হচ্ছে, বিয়োগ করতে হবে। এখানে এটা বিয়োগ করতে হবে। এই একই জিনিস আগেও আমরা করেছি, এই 20 আর 30-এর লসাগু বের করতে হবে। ঠিক আছে, 20 আর 30-এর লসাগু 60 হয়। লসাগুটা আমি তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখো 20 লিখবে, আর 20 আর 30-এর লসাগু প্রথমে দেবে 2 দিয়ে, 10 দুগুণে 20 আর হচ্ছে 15 দুগুণে 30 হবে। এবার দাও 5 দিয়ে, 5 দুগুণে 10, 3 5 15, আর যাচ্ছে না। এবার সবগুলো গুণ করবো, 3 দুগুণে 6, ঠিক আছে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে, ভুল হচ্ছে দেখো আমাদের কোথায়, 2 5, 10 দুগুণে 20, 15 দুগুণে 30, এখানে 2 দিলাম, এটা হচ্ছে আমাদের 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, ভুল হয়েছে, 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10 হবে, 3 5 15। ঠিক আছে, আচ্ছা এবার গুণ করবো। দেখো 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, লসাগু হচ্ছে 60। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই যে নিচে হবে 60 লিখতে হবে। আর এবার এই 20-কে 60 দিয়ে ভাগ করলে 3 হবে। এবার 3 6, ওপরটাকে 3 দিয়ে গুণ করলে 3 6 18 হবে, 18 বিয়োগ। এবার 60-কে 30 দিয়ে ভাগ করো, 2 হবে, 2-কে 7 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14 হবে। ঠিক আছে, 14 হয়ে গেল। এবার ভাগ 18 থেকে 14, 15 16 17 18 বিয়োগ করে কত হবে 4 হবে, নিচে হচ্ছে কত 60, 4/60। ঠিক আছে, এই পর্যন্ত হলো। দেখে নাও তোমরা পুরোটা যেটা আমরা এখানে করেছি, 4/60। এবারে 4 আর 60 কাটাকুটি করতে হবে, 4 একে 4 আর 4 15 60, তো উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 15, তো 1-এর 15, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, 6-এর দেখে স্থানীয় মানে বিস্তার করে লেখো, এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। এই অঙ্ক আমরা আগে করেছিলাম। 5-এর পরে দেখো 3টে সংখ্যা আছে, দশমিকের আগে 3টে শূন্য বসবে 5-এর পরে, 2-এর পরে 2টো সংখ্যা আছে, 2টো শূন্য বসবে, তারপর এই 2-এর পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য বসবে। ঠিক আছে, তারপর কী দেওয়া আছে দেখো এখানে 4 দশমিক, এখানে দশমিকের পরে কী আছে, দশমিকটা দেবে, দিয়ে 4-এর পরে 2টো সংখ্যা আছে, 2টো শূন্য বসাবে, তারপর আবার দশমিক দেবে, দিয়ে শূন্য। এখানে দেখো তো 4টা তো আমরা লিখবো না, তার জন্য শূন্যটা দিতে হবে, শূন্য দিয়ে 3-এর পরে একটা শূন্য সংখ্যা আছে, একটা শূন্য দেবে, আবার দশমিক দিয়ে এখানে দেখো 2-এর আমরা স্থানীয় মান লিখবো, তো 2-এর আগে 2টো সংখ্যা ছিল, 2টো শূন্য বসিয়ে দিয়ে শুধুমাত্র 2টা লিখবে, এরকম করে লিখতে হবে। এবার বর্গীয় যোদ্ধাকে ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটা সারিতে 12 জন সৈন্য রয়েছে দাঁড়িয়েছে, তাহলে মোট সৈন্য সংখ্যা কতজন? তো এখানে কি বলা হয়েছে, প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হয়েছিল। আর একটি সারিতে 12 জন মানে সৈন্য আছে, তো কতজন সৈন্য আছে, একটা সারিতে যদি 12 জন থাকে, 12 12 144 হবে। ঠিক আছে, 12-কে 12 দিয়ে গুণ করতে হবে। ওকে, 144 জন সৈন্য ছিল। এরপর দেখো স্কেলের সাহায্যে এই যে 9.8 সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করো ও প্রান্তবিন্দু চিহ্নিত করো। তো স্কেল তোমাদের আছে, জানো স্কেল তো আছেই, সেই স্কেল থেকে কিন্তু একটা সরলরেখা অঙ্কন করতে হবে 9.8। এর স্কেলে কিন্তু এরকম করে দাগ দেওয়া থাকে। ঠিক আছে, দাগ দেওয়া থাকে স্কেলে, তো স্কেলটা বসিয়ে সেই পর্যন্ত 9.8 তোমরা করবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম হচ্ছে তোমাদের স্কেল। তো 9.9 করলে এই যে এটা হচ্ছে 9.8, তো 8 এখানে গুনবে 1 2
3 4 5 6 7 8 এই যে এই পর্যন্ত। তো 9.8 হচ্ছে এই পর্যন্ত হবে। তো এই পর্যন্ত তোমরা দাগটা এইভাবে কাটবে, তারপর এখানে নাম দেবে এ, এটা হচ্ছে বি, জাস্ট এরকম করে তোমরা স্কেলের সাহায্যে এইটা করবে এবং এখানে লিখে দেবে 9.8 সেন্টিমিটার। ঠিক আছে। 3 নম্বর থেকে দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যেখানে দুটি এখানের মান হচ্ছে 3 নম্বর করে। তো একের দাগে কী বলা হচ্ছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, আর তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখানে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। আগে আমাদের দৈর্ঘ্যটাকে বের করতে হবে। দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কী করতে হবে, পরিসীমার প্রস্থ এখানে দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কী করতে হবে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে যা পাবো সেটাকে আমাদের তার থেকে প্রস্থটাকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা পরিসীমা মানে দৈর্ঘ্যটা পাবো। তো পরিসীমা হচ্ছে আমাদের 120, 120কে 2 দিয়ে ভাগ করে বিয়োগ মানে 20 বিয়োগ করবো। তো 120কে 2 দিয়ে ভাগ করে কত হয়, 60 হয়। 60 দুগুণ 120, তার থেকে আমরা 20 বিয়োগ করবো। 60 থেকে 20 বাদ দিলে কত হয়, 40 হয়, 40 মিটার। তো এই 40 মিটার আমরা কী পেলাম, দৈর্ঘ্য পেলাম। প্রস্থ হচ্ছে 20 মিটার। এবার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তো 20কে আমরা 40কে 20 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাবো ক্ষেত্রফল। তো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 গুণ 20। ঠিক আছে, 40কে 20 দিয়ে গুণ করবে 40, আর যদি তোমরা 20 দিয়ে গুণ করে কত হয়, দেখো এখানে একটা সহজ গুণ তোমরা শিখিয়ে দিই। কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে, শূন্যগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে জাস্ট সেই সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। এখানে 4 আছে, এখানে 2 আছে, 4 দুগুণ কত হয়, 8 হয়। আমরা 8 লিখলাম। এবার 4-এর পরে শূন্য হচ্ছে একটা, 2-এর পর শূন্য হচ্ছে একটা, বাকি শূন্যগুলো বসিয়ে দেবো। এখানে এই একটা শূন্য, এই একটা শূন্য বসিয়ে দেন, তার কত হয়ে গেল আমাদের গুণফলটা 800। খুব সহজেই এই গুণগুলো কিন্তু করা যায়। আমাদের উত্তর কত হবে, 800। তো 800 বর্গমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তারপর সরল করতে হবে। এটা আমাদের সরল করতে হবে। সরল করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যেটা আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো দেওয়া থাকে, যেমন এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ওকে, দেখো এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে। এই প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো থাকে সেই অংশগুলোকে আমাদের কিন্তু আগে করতে হবে, তা না হলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে। ঠিক আছে, তো অঙ্কটা প্রথমে তোমাদের যেমন আছে তেমন লিখতে হবে। লেখার পর দেখো এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে কী ছিল, 4 বিয়োগ 2 ছিল। সেই বিয়োগটা দেখো আমরা এখানে করে দিয়েছি। 4 থেকে 2 বাদ দিলে কী থাকে, 2 থাকে। তো দেখো এখানে 2 আমরা বসিয়ে দিয়েছি। সবার শেষে এখানে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2 থাকে। এখানেও আমরা 2টাকে বিয়োগ করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এবার আমরা কী করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো দেওয়া আছে, অর্থাৎ আমরা এবার গুণগুলো আগে করে দেবো। ঠিক আছে, গুণগুলো করতে হবে, তারপরে গুণের পরে আমরা যোগ, তারপরে বিয়োগ করবো। সবার শেষে বিয়োগ করতে হবে। 10 গুণ 2 20 হয়, এখানেও 10 গুণ 2 20 হয়। ঠিক আছে, এবার 100 আর 20 যোগ করলে 120। এখানে বিয়োগ আছে, বিয়োগ দিলাম। 100 যোগ 20 120, 120 থেকে 120 বিয়োগ দিলে কী হবে, কিছু থাকবে না, শূন্য থাকবে। ঠিক আছে, এটা সরল করতে দেওয়া হয়েছে এখানে। তো এখানেও আমাদের প্রথমে অঙ্কটা যেমন দেওয়া আছে তেমন লিখবো। তারপর এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে, আচ্ছা এখানে আমরা প্রথমে তোমরা অঙ্কটা যেমন আছে তেমন একবার লিখে দেবে। ঠিক আছে, তারপর এই লাইনটা করবে। আমরা এই লাইনটা এখানে বিয়োগ করেই ভাগটা করে বসিয়ে দিয়েছি। তোমরা একবার লিখে দেবে, তাহলে কিন্তু ভালো হবে। ওকে, দেখো এখানে 4 থেকে 2 ভাগ করে আমরা 2 পেয়েছি, সেই 2টা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কী করবো, এই প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এটা যোগটা আগে করব। তো 1 আর 2 3 হয়। ঠিক আছে, এবার ভাগটা করবো, এই ভাগটা আগে করবো। 3 থেকে 3 ভাগ করলে 1 হয়, তো 1 যোগ 1 হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো 1 যোগ 1 2 হয়, এখানে 2টা বসিয়ে দিয়েছি। তারপর কী করবো, 4 থেকে 2 4 আর 2 ভাগ করবো, 2 হয়, 4 মানে 2 দুগুণে 4 হয়, 2 হয়। এবার দেখো 2 আর 1 আর 2 যোগ করবো, তো 3 হবে। এবার 6 ভাগ 3 হয়ে গেল, তো 6কে 3 দিয়ে ভাগ করলো 2 হয়, তো 2 পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ঘয়ের দাগে হেতবপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে হচ্ছে 4/7 অংশের কাজ হয়েছে। এবার হচ্ছে 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে এটা লিখতে হবে। তো 3 দিনে কত অংশ কাজ হয়েছে, প্রথম দিন হচ্ছে এই কাজটা হয়েছে, দ্বিতীয় দিন এটা হয়েছে, তৃতীয় দিন এটা হয়েছে। তো এই 3টে সব আমাদের যোগ করতে হবে, ভগ্নাংশের যোগ, এগুলো আমরা আগে করলাম, সেইভাবে করবে। সেইভাবে করলে কী করতে হবে, দেখো 1/4 যোগ 1/12 যোগ 1/7। এবার এই 4 12 আর 7-এর লসাগু করতে হবে। 4 12 আর 7-এর লসাগুটা তোমরা বের করবে, এভাবে লিখবে 4, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 7। প্রথমে এখানে 4 দিয়ে দাও, তা কী হবে, 4 একে 4, 4 3 12, 7টা এভাবে বসে যাবে। তো আমাদের আর কিন্তু যাবে না। ঠিক আছে, তো কত হবে, 4 3 দেখো 3 7 21, 3 7 21কে 4 দিয়ে গুণ দাও। 4 একে হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 84 হবে। ঠিক আছে, লসাগুটা হবে কত, 84। তো 84 লসাগু হবে। তো নিচে লিখবে 84, 84কে 4 দিয়ে ভাগ করবে।
ঠিক আছে। 84কে 4 দিয়ে ভাগ করলে 21 হয়, 21কে 1 দিয়ে গুণ করলে 21ই হবে। তারা যোগ দেবে, যোগ দিয়ে 84কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 7 12 84, 7 একে 7 হবে, উপরকে 1 দিয়ে গুণ করলে 7ই হবে। এবার দেখো 84কে 7 দিয়ে আমরা ভাগ করে 7 12 হবে, তো 4 12 48 হয়ে গেল। এবার 48 7 আর 21 যোগ করবে 76 হবে, ঠিক আছে। এটাকে কাটাকুটি করে দাও, ঠিক আছে। এখানে কাটাকুটি মানে 4 দিয়ে এটা কাটাকুটি যাবে, 4 19 76 হয়, আর 4 21 হয় 84, তো 19/21 এটা হচ্ছে 3 দিনের মোট কাজ হয়েছে এই অংশটা। এবার কাজ বাকি আছে কত, মোট কাজ আমাদের সব কত হয়, 1 অংশ হয়। তো 1 থেকে এই হচ্ছে আমাদের 19-এর 21, এটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। 19-এর 21টা বিয়োগ করতে হবে। তো 1 বিয়োগ 19-এর 21 সমান সমান দেখো নিচে আমাদের কী হবে, নিচে 21ই হবে। নিচের এখানে লসাও কিন্তু 21টাই হবে, 21ই হবে। এবার 21কে এই 1 দিয়ে গুণ করতে হবে, 21কে কত হবে 21, আর 21কে 21 দিয়ে ভাগ করলে 1ই হয়। তারপর 1কে 19 দিয়ে গুণ করবে 19 হবে, ঠিক আছে। এবার কী করতে হবে, এই 21 থেকে 19 বাদ দিলে কত থাকে, 2 থেকে যে কত থাকছে 21 থাকছে, 21। তো দেখো 2/21, এই 2/21 আমাদের কিন্তু উত্তরটা আসবে, অর্থাৎ কাজ বাকি আছে কত, 2-এর 21 অংশ এটা, ওকে। তারপর ওমর দাগে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে, তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তো প্রথমে আমাদের দেখো বর্গাকার মাঠের কী দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে প্রতি বর্গমিটার, মানে এটা যেহেতু বর্গাকার মাঠ তাই প্রতিটা যে দৈর্ঘ্য সবগুলোই কিন্তু মানে 40 মিটার করেই, চারিদিকটা 40 মিটার করে, এদিকটাও 40, এদিকটা 40, এটাও 40, এটাও 40। তো 40কে 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো, 4 4 16 হয়, তারপরে তার পাশে দুটো শূন্য বসবে, তো 1600 বর্গমিটার হয়ে যাবে। এবারে 1600 বর্গমিটারে 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে, 16কে 6 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখবো 6 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ হবে 1600 গুণ 6, 6 16 96 হয়, 96 পরে দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 9600 টাকা খরচ আমাদের হবে টোটাল, ওকে। তারপর দেখো সমবিন্দু সরলরেখা কাকে বলে, সমবিন্দু 4টি সরলরেখা অঙ্কন করে সরলরেখা অঙ্কন করে নামকরণ করো। তো সমবিন্দু সরলরেখা কাকে বলে, কতগুলো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি সমবিন্দু সরলরেখা বলে। তো কতগুলো এরকম যে সরলরেখা একই বিন্দুতে যদি ছেদ করে এরকম, ঠিক আছে, এটা এই একই বিন্দুতে যদি যায় এগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা, ঠিক আছে। আর সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। যেমন দেখো এখানে আমরা একটা বিন্দু নিলাম, এই বিন্দুর উপর দিয়ে যে সরলরেখাগুলো যাচ্ছে এই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু, ঠিক আছে, এবং সরলরেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরলরেখা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর একটি গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। এখানে আমরা কিন্তু কিছু অতিরিক্ত অঙ্ক তোমাদের প্র্যাকটিস করিয়েছি। এত অঙ্ক তোমাদের পরীক্ষা হয়তো দেওয়া থাকবে না, বেশি অঙ্ক আমরা দিয়েছি যাতে তোমরা বেশি প্র্যাকটিস করতে পারো। তো অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে আর কি সমস্ত অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে, ওকে। আর যারা অভিভাবক বা অভিভাবিকা রয়েছেন, অর্থাৎ যারা বড়রা রয়েছেন, যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান, আমাদের নাম্বার রয়েছে 9242267819, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন, ওকে। নাম্বারটি ফোনে সেভ করে রাখবেন এবং সপ্তাহে 3 দিন ক্লাস করানো হবে, সমস্ত সাবজেক্টই পড়ানো হবে, গুগল মিটে ক্লাস করানো হবে। ছাত্রছাত্রীরা কিন্তু সরাসরি মানে লাইভই আমার সঙ্গে কথা বলতে পারবে, কোনো রকম ডাউট থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে তার উত্তর কিন্তু তারা অনলাইন ক্লাসের মধ্যেই পেয়ে যাবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।